স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। এজেন্টটি বিরক্তিতে দাঁত কিরমির করল। ঠিক সেই মুহূর্তে তার রিসিভারে একটি দুর্বল সিগন্যাল বিপিপ করে উঠল। সে দ্রুত ভিড় থেকে একটু আড়ালে গিয়ে গম্ভীর আর ধমকের স্বরে বলল, কোথায় তুমি? কতবার কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি জানিস? কেন রেসপন্স করছিলি না? ও পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠস্বর শোনা গেল। সে তখন হলের একটি বিশাল পিরালের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। তার বুক ধরফর করছে। এনকে ফিসফিসিয়ে বলল, সরি ইয়ার, একটা চরম ঝামেলা হয়ে গেছে। ফারহান খান, সে আমার খুব কাছাকাছি চলে এসেছিল। আমি পালানোর সময় আমার স্পেশাল এনক্রিপ্টেড ইয়ারবাডটা ড্যান্স ফ্লোরে হারিয়ে ফেলেছি। এজেন্টটির চোখ রাগে চরক গাছ হয়ে গেল। এনকে তাকে আশ্বস্ত করে বলল, আমি আমি হলের পিছনের দিকে পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছি। আমি নড়তে পারছি না। ফারহান খান হন্য হয়ে কাউকে খুঁজছে। মনে হয় ও বুঝে ফেলেছে আমি সাধারণ কেউ না। আর আকিউলা গ্যাংয়ের মুভমেন্ট খুব ফাস্ট হয়ে গেছে। আমি এখান থেকেই দেখতে পাচ্ছি কিছু সন্দেহভাজন লোক পিছনের ক্যারিডোরে দিয়ে আলভারেজের গোপন কক্ষের দিকে যাচ্ছে। এজেন্টটি শান্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে ফারহানের হাতে সিআইডির টেকনোলজি, অন্যদিকে অ্যাকিউলার আসন্ন হামলা। সে বলল, যেখানে আছিস সেখানেই থাক, নিজেকে এক্সপোজ করিস না। এয়ারবাটের চিন্তা আমি করছি। বাকিরা শোনো, এনকিউলা এবার চুবল মারবে। আমাদের টার্গেট শুধু ওদের উপর নজর নয়, আজ এই ভিতরের মাঝেই ওই হায়নাগুলোকে ধরতে হবে। বি রেডি। এনকে পিলারের আড়ালে গুটি সুটি মেরে বসে রইল। সে দেখতে পেল ফারহান খান হাতে একটা ছোট ডিভাইস নিয়ে ঠিক তার উল্টো দিকের করিডোর দিয়ে এগিয়ে আসছে। এনকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আলভারেজ চৌধুরীর পাশে এসে দাঁড়ালেন এলাকার প্রভাবশালী রাজনীতিবিদ এবং আসন্ন নির্বাচনের এমপি পদপ্রার্থী রশিদ তালুকদার। তিনি ফারিস খানের প্রতিদ্বন্দ্বী। রশিদের চোখে মুখে কুটিলতা আর ক্ষমতার লোভ স্পষ্ট। তিনি হাতে থাকা মদের গ্লাসে হালকা চুমুক দিয়ে আলভারেজের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। আর রশিদ তালুকদার তাচ্ছিল্যের স্বরে বলল, আলভারেজ, হারিস খান তো নিজের এলাকায় মহিষা ভাবতে শুরু করেছে। ও ক্লিন এমএচ আর জনসেবার দাপটে আমার তো নির্বাচন প্ররোচনা চালানোর দায় হয়ে পড়েছে। মানুষ তো ওর নাম ঝাপছে। ইভেন আমাদের শাহনাজ পাটোয়ারি সাহেবও তো ওর জনপ্রিয়তার কাছে মনে মনে হার মেনে নিয়েছে, তাই না শাহবাজ? শাহবাজ পাটোয়ারি পাশে দাঁড়িয়ে অস্বস্তিতে মাথা চুলকালেন। রশিদ তালুকদার একটি পৈশাচিক হাসি দিয়ে আলভারেজের কানে ফিস করে বলতে লাগলেন, কিন্তু এই ক্লিন ইমেজটাই ওর সবচেয়ে বড় দুর্বলতা। আমি চাই না ওকে শুধু হারাতে, আমি চাই ওকে একেবারে নর্দমায় নামাতে। এমন কোনো কেলেঙ্কারি বা বদনাম ওর ঘাড়ে চাপাতে হবে যাতে ওর এই আইডিয়াল ম্যান মুখোশটা ছিঁড়ে যায়। মানুষ যখন জানবে যে ওদের এই পবিত্র কোহিনূর আসলে কোনো অন্ধকার জগতের চোরা চালানের অংশ, তখন ফরিদ খানের রাজনীতি আর ইজ্জত দুটোই আমার পায়ের নিচে গড়াগড়ি খাবে। জয়টা তখন আমার জন্য হবে কেবল সময়ের ব্যাপার। আলভারেজ চৌধুরী রশিদের কথাগুলো শুনে এক দৃষ্টে ড্যান্স ফ্লোরে থাকা ফারিস খানের দিকে তাকালেন। ফারিস কারোর সাথে কথা বলছে দাঁড়িয়ে। আলভারেজের ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। আলভারেজ শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, আপনার পরিকল্পনা মন্দ নয় রশিদ সাহেব। রাজনীতিতে টিকে থাকতে হলে চরিত্রের চেয়ে কুচরিত্রের ব্যবহার বেশি জানতে হয়। আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই সেই কলঙ্কের তিলকোটা ফারিস খানের কপালেই আমি লেপটে দেব। আপনি শুধু আপনার বিজয়ী ভাষণের প্রস্তুতি নিন। রশিদ তালুকদার উল্লাসে আলভারেজের ক্লাসের সাথে নিজের ক্লাসটা ঠুকলেন। টু দ্য ফল অফ ফারিস খান। আলভারেজ কোনো কথা না বলে কেবল মুচকে হাসলেন। তিনি জানেন আজ রাতের এই মরণ ফাঁদ, এই ষড়যন্ত্র থেকে ফারিস খান বা তার পরিবার কারোরই নিস্তার নেই। চারপাশ থেকে যখন রাজনৈতিক আর মাফিয়া ষড়যন্ত্র এক বিন্দুতে মিলছে, তখন খানদের পতন যে অনিবার্য তা নিয়ে আলভারেজের মনে আর কোনো সন্দেহ নেই। রাত যত গভীর হচ্ছে, দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেসের ভেতরের সেই রাজকীয় হলরুমে তখন উৎসবের আমেজ তুঙ্গে।
মিডিয়া এবং প্রেসের ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ ঝলমল করছে। শত শত ফ্ল্যাশ লাইটের ঝলকানি আর দামি সুগন্ধির ঘ্রাণে মম করছে চারপাশ। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই পুরো হলরুমের আলো নিভে গিয়ে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। কোনো সংকেত ছাড়াই হলের আলো ধপ করে নিভে গেল। এতে এক নিমিষেই ঘন অন্ধকার গ্রাস করলো কয়েকশো অতিথিকে। হল জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ল চাপা উত্তেজনা আর ফিসফিসানি। একজন অতিথি বলল, না না, কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে না, কিন্তু হঠাৎ এভাবে। আলভারেজ চৌধুরী সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গর্জে উঠলেন, ম্যানেজার, কোথায় মরলে সবাই? ম্যানেজার আসতেই আলভারেজ চৌধুরী অন্ধকারের মাঝেই হুঙ্কার দিয়ে উঠলেন, হোয়াট দ্য হেল্ট ম্যানেজার, স্টাফরা কোথায়? ইমিডিয়েটলি লাইটিং চেক করো, জাস্ট 30 সেকেন্ডস। এর মধ্যে যদি আলো না আসে তবে কাল সকালেই তোমাদের সবার চাকরি যাবে। চেক দ্য মেল গ্রেড রাইট নাও। আমার গেস্টের সামনে যেন কোনো নাটক না হয়। ম্যানেজার কাঁপতে কাঁপতে উত্তর দিল, ইয়েস স্যার, আমি এখনই মেন পাওয়ার চেক করতে পাঠাচ্ছি। ফারহান আর ফারিস অন্ধকারের মাঝে নিজের জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়। ফারহান তার পকেটে থাকা এয়ারবাডটির দিকে হাত বাড়ালো আর ফারিস তার তীক্ষ্ণ নজর চারদিকে ঘোরাতে লাগলো। শাহান আরফিকও সোফায় নড়ে চড়ে বসলো, তার ষষ্ঠান্দ্রিয় জানান দিচ্ছে শিকার শুরু হয়ে গেছে। তখনই হঠাৎ স্পিকার থেকে এক তীব্র আওয়াজ ফেটে পড়ল, সেই ভারী সুর আর রহস্যময় গলার গান পুরো হলরুমের নিস্তব্ধতা ছিঁড়ে দিল। ये है गुमराहों का रास्ता, मुस्कान झूठी है, पहचान झूठी है, अंगीनी है छाई, फिर भी है तन्हाई। ঠিক তখনই একটি রক্তলাল শার্ট স্পটলাইট জ্বলে উঠল। মঞ্চের ওপর থাকা গ্লাসে সে আলোর বৃত্ত গিয়ে পড়ল মাঝখানে অবস্থিত স্বচ্ছ গ্লাসের তৈরি সেই রাজকীয় ওয়াকওয়ে স্টেজে। সেখানে হিলের খটখট আওয়াজে এগিয়ে আসছে এক মোহময়ী নারী। তার পরনে দীর্ঘ এক রক্তলাল ডার্ক গাউন যা ফ্লোর ছুঁয়ে জ্যান্ত হয়ে আছে। মুখে একটি কারুকার্য করা মাস্ক যা তার পরিচয়কে পুরোপুরি আড়াল করেছে। তার হাই হিলের কটকট আওয়াজ গানের তালের সাথে মিশে এক অদ্ভুত শিহরণ তৈরি করছে। স্টেজে এসে গানের পরবর্তী লাইনের সাথে মেয়েটি ধীর লয়ে তার শরীর দোলাতে শুরু করলো। মেয়েটি তার হাত দুটি সাপের মতো ঢেউ খেলিয়ে নাড়ছে, তার প্রতিটি মুদ্রা যেন বিষ ছড়াচ্ছে। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। সে একবার মঞ্চের ওপর ঘুরে দাঁড়ালো আর তখনই সবার নজর স্থির হয়ে গেল তার বাম হাতের কনুইয়ের নিচে। সেখানে একটি ভয়ঙ্কর বিষধর সাপের ট্যাটু যেন জ্যান্ত হয়ে উঠছে। শাহান আরফিক সোফা থেকে লাফিয়ে ওঠার মতো করে অস্ফুটে ভিড়ভিড় করল। ডেভিলা। একই সময় ফারিসও সেই দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে উচ্চারণ করল, মিস ডেভিলা। ফারিস দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু মঞ্চের সেই মেয়েটির রহস্যময় নাচ তাকে আবার আচ্ছন্ন করে ফেলল। আলভারেজ চৌধুরী বিস্ময় ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, কে এই মেয়ে? কে ইনভাইট করেছে? মেয়েটি তখন গানের অন্তরায় এক অবিশ্বাস্য মন্ত্রতা আর আভিজাত্যের সাথে নাচছে। এই হঠাৎই রহস্যময় নারীর আগমনে জাঁকজমক এই পরিবেশকে যেন উপস্থিতি সবাইকে মুহূর্তেই হেলিয়ে দিল। উপস্থিত বিজনেস ম্যাগনেট আর সিআইডি অফিসারদের চোখ ছানাবড়া। আলভারেজ নিজেই হতভম্ব। ফারিস দ্রুত চারপাশ খুঁজতে লাগলো মেহনুর কোথায়। আবছা আলো এসে দেখলো মেহনুর কিছুটা দূরে নিহান মারুয়ার পাশে দাঁড়িয়ে আছে। কেবল মেহনুরের পিঠ দেখা যাচ্ছে, মুখ নয়। ফারিস আবারও মঞ্চের দিকে তাকালো। মঞ্চে উঠে মেয়েটি ধীর লয়ে হাত নাড়িয়ে এক অদ্ভুত স্লোয়ে ডান্স করছে। তার প্রতিটি মুভমেন্ট যেন সম্মোহন। মেয়েটি তার হাত দুটি সাপের মতো ঢেউ খেলিয়ে নাড়ছে। মঞ্চের ধোয়ার মাঝে তার লাল গাউন যেন এক রক্তবর্ণা। গান শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ মঞ্চের চারপাশ থেকে ভুরভুর করে ধোঁয়া বের হতে লাগলো। এটি ছিল অত্যন্ত দামি কার্বন ডাই অক্সাইড ফগ এবং সাথে মেশানো সিলভার আয়োডাইড গ্যাস, যা চোখের পলকে পুরো জায়গাটি কুয়াশাচ্ছন্ন করে দিল। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কয়েক মিনিট পর হঠাৎ সব লাইট জ্বলে উঠল। সবাই কাশতে কাশতে মঞ্চের দিকে তাকাতেই দেখল মঞ্চ ফাঁকা। সেই লাল গাউন পরা মেয়েটি কর্পূরের মতো উড়ে গেছে।
কিন্তু আসল বিভৎসতা তখনও বাকি ছিল। সবাই চিৎকার করে উঠল যখন তাদের নজর গেল হলের চারপাশে। মেঝেতে লুটিয়ে আছে কালো মাস্ক আর স্যুট পরা প্রায় 10 থেকে 15 জন যুবকের নিথর দেহ। তাদের প্রত্যেকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে একটি খোদাই করা কালো ঈগল আঁকা আংটি। আলভারেজের বুক কেঁপে উঠল। এরা সবাই ছিল অ্যাকুলা গ্যাংয়ের বিশেষ সদস্য। সবাইকে একইভাবে মারা হয়েছে। গলার কাছে একটি সূক্ষ্ম ছিদ্র, যেন কোনো বিষাক্ত সূচ দিয়ে মুহূর্তেই রক্ত জমাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। গানের আওয়াজ এত তীব্র ছিল যে তাদের কোঙানি বা আর্তনাদ কেউ শুনতে পায়নি। তবে পাশে আরও কয়েকজন যুবকের লাশ পড়ে আছে। তাদের হাতে ঈগল খচিত আংটি না থাকলেও তাদেরও একইভাবে ঘাড় মোটকে দেওয়া হয়েছে, সাথে বিষাক্ত সূচ ফুটিয়ে মারা হয়েছে। আলভারেজ চৌধুরী স্তব্ধ হয়ে পাশে তাকাতেই দেখলেন তার ডানে বসা সেই এমপি পদপ্রার্থী রশিদ তালুকদারের দেহ পুরো নীল হয়ে সোফায় পড়ে আসে। তার গলার কাছে একটি বিষাক্ত কামড়ের দাগ, আর তার পায়ের কাছে একটি জ্যান্ত কালো সাপ হিস হিস করে বেরিয়ে যাচ্ছে। সাপটি অন্ধকারের করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। পুরো হলরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অতিথিরা প্রাণ ভয়ে চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করলো। একজন ভয়ার্ত গলায় বলল, খুন খুন হয়েছে এখানে, পালান সবাই। মিডিয়ার ক্যামেরাগুলো সব এই লাশের দিকে ঘুরে গেল। মুহূর্তের মধ্যে সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ স্ক্রোল করতে লাগলো। দেশ জুড়ে আতঙ্ক ও মিডিয়া ট্রায়াল, সাথে লাইট নিউজ ফিড। চৌধুরী ম্যানশনের গ্র্যান্ড পার্টিতে গণহত্যাকাণ্ড। চৌধুরী ম্যানশনের ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার প্রভাবশালী রাজনীতি নেতা রশিদ তালুকদার। অজ্ঞাত পরিচয় এক রহস্যময়ী নারীর নাচের পরপরই একের পর এক লাশের স্তূপ। ঘটনাস্থলে আমরা দেখছি যে নারী রহস্যময় উপস্থিত। দেশ জুড়ে এই আতঙ্ক ও মিডিয়া ট্রায়ালের পুরো হল রুমে হুড়োহুড়ি আর কান্নার রোল পড়ে গেল। মিডিয়ার লোকরা ভয় কাঁপলেও তাদের ক্যামেরা সচল ছিল। মুহূর্তের মধ্যে সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ শুরু হলো। নামী রাজনৈতিক নেতা থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্যদের মৃতদেহ উদ্ধার। দেখুন মঞ্চের সেই রহস্যময়ী নারীর শেষ দৃশ্য। বাইরে ততক্ষণে কয়েক ডজন পুলিশের গাড়ি আর কমান্ডো দল পুরো ম্যানশন ঘিরে ফেলেছে। কেউ বের হতে পারছে না। হলের বাইরে শত শত সাংবাদিক আলভারেজ চৌধুরীকে লক্ষ্য করে মাইক্রোফোন বাড়ালো। প্রথম একজন সাংবাদিক, অ্যাগুলা কেকের সাথে আপনার কি সম্পর্ক? কেন আজ একসাথে এতগুলো লাশ পড়ল? পুলিশ অফিসার বললেন, কেউ এখান থেকে এক চুলো নড়বে না। পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়াতে এই নাম না জানা রহস্যময় নারী ট্রেন্ডিং হয়ে গেল। আলভারেজ চৌধুরী ঘামতে ঘামতে ভাবলেন, তিনি যাকে দাবা খেলার খুঁটি বানাতে চেয়েছিলেন, সেই মিস টেভিলা আজ তাকে চেকমেট করে দিয়েছে। ফরেশ ফিরের আড়ালে গিয়ে নিথর দেহগুলোর দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে লক্ষ্য করলো অ্যাকিউলা গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি যে অন্য যুবকরা পড়ে আছে, তাদের প্রত্যেকের দেখেই তার হাত মুষ্টিবদ্ধ হলো। তীব্র ক্রোধে চোয়াল শক্ত হলো। ফারিস দ্রুত জানলার কাছে সরিল। কাছের ওপারে অন্ধকারের বুক চিরে সে দেখল সেই রক্তলাল গাউন পরিহিত রহস্যময় নারী দ্রুত পায়ে একটি কুচকুচে কালো রঙের স্পোর্টস কারে গিয়ে উঠল। গাড়ির ইঞ্জিন গর্জে ওঠার সাথে সাথেই ধুলো উড়িয়ে সেটি ম্যানশনের সীমানা পার হয়ে যাচ্ছে। একই সময় শাহান আরফিকের নজরও সেই জানলার ওপারে গিয়ে স্থির হলো। তার বাদামি চোখের মনিতে তখন প্রতিশোধের আগুন। শাহান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এত সহজে পার পাবি না ডেভিলা, অনেক খেলেছিস আমার সাথে। আজ তোকে এই শাহান আরবিকের আসল রূপ দেখাবো। ফারিসও মনে মনে একই প্রতিজ্ঞা করল। সে তার পকেট থেকে একটি বিশেষ ট্রান্সমিটার বের করে কোড সেট করতে করতে বলল, মিস ডেভিলা, তুমি আজ আগুনের সাথে খেলেছো। এই খেলা আমি শেষ করে ছাড়বো। শাহান দেখল সিআইডি এজেন্টরা হলরুমের সব গেটে পজিশন নিচ্ছে। সে তার হাতের আংটিতে থাকা একটি ছোট সুইচ প্রেস করল। মুহূর্তেই করিডোরের একদিকের সিলিং থেকে ঘন কালো ধোঁয়া বের হতে লাগলো। শাহান এক নিমিষে তার ওভারকোটটি খুলে উল্টে ফেলল, যার ভেতরের দিকটি ছিল সাধারণ ওয়েটারের পোশাকের মতো। সে ভিড়ের চাপে ভয় পাওয়ার ভান করে করিডোর দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সিআইডি এজেন্ট তার পিছু নিতে চেয়েও ভিড়ের চাপে আর শাহানের পোশাক পরিবর্তনের চাতুরিতে তাকে চিহ্নিত করতে পারল না। অন্যদিকে ফারিস খান অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করল। সে জানত প্রেসের লোকরা এখন আলভারেজকে নিয়ে ব্যস্ত। ফারিস একটি দামি পর্দার আড়ালে গিয়ে নিজের ব্লেজারটি খুলে
জানলার পাশে থাকা একটি লকার রুমে ফেলে দিল। এরপর সে ম্যানশনের ভেন্টিলেশন পাইপলাইন ম্যাপ ব্যবহার করে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে পেছনের বাগান দিয়ে পেরিয়ে গেল। সে যেন বাতাসের সাথে মিশে গিয়ে নিজের কারের দিকে ছুটল। হলরুমের আড়ালে লুকিয়ে থাকা সিআইডি এজেন্ট এনকে দ্রুত তার হেড অফিসে কন্ট্রাক্ট করল। সিআইডির এজেন্ট এনকে: স্যার, টার্গেট এ এবং টার্গেট বি দুজনের ম্যানশন থেকে বেরিয়ে গেছে। তারা মিস ডেভিলার পিছু নিচ্ছে। আমি কি ব্যাকআপ নিয়ে তাদের ফলো করব? হেড অফিস থেকে ভারী গলায় উত্তর এলো। নেগেটিভ এনকে, স্টপ রাইট দেয়ার। এখন পরিস্থিতি অন্তত বিগতিক। শহরের প্রতিটি মোড়ে পুলিশ নাকাচেকি চলছে। তোমরা যদি এখন পিছু নাও তবে ক্রসফায়ারের পড়ার সম্ভাবনা 100%। মিস ডেভিলা সাধারণ কেউ নয়। সে আজ রাতে যা করেছে তার মানে সে একাই একটা সেনাবাহিনী। তাকে ধাওয়া করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। তোমরা সেখানেই থাকো এবং আলভারেজের ওপর নজর রাখো। এনকে নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল ম্যানশনের বাইরে তখনও পুলিশের সাইরেন আর নীল লাল আলোর ঝলকানি। পুরো শহর তখন এক অজানা আতঙ্কে থমকে গেছে, আর অন্ধকারের রাজপথে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ত্রিভুজ হাওয়া। শাহান, ফারিস আর সেই রহস্যময় ডেভিলা। রাতের নিস্তব্ধ রাজপথ এখন এক হাই ভোল্টেজ থ্রিলারে পরিণত হয়েছে। ফারিস তার ব্ল্যাক নিনজা স্পোর্টস বাইকে উঠে হেলমেটের ভাইজার নামিয়ে দিল। নেহানকে একটা সংক্ষিপ্ত মেসেজ পাঠালো: মেহনুরকে সাবধানে বাড়ি নিয়ে যা, আমি আসছি। এরপর বাইকের থ্রোটল ঘোরাতেই স্ট্রিট লাইটের নিচে এক ঝলক আগুন ছুটিয়ে ফারিস হাওয়া হয়ে গেল। হাইওয়েতে বাইক হাওয়া সংঘাত। শহরের নিঝুম হাইওয়েতে ফারিস যখন ঘন্টায় 140 কিলোমিটার গতিতে ছুটছে, তখন তার পাশে একটি বিকট শব্দে গর্জানো কালো রঙের কেটিএম আরসি বাইকে এসে ঝুঁক দিল। হেলমেটের আড়ালে চোখ দেখেই ফারিস চিনতে পারল শাহান আরভিক। ফারিস বাইক চালাতে চালাতে চিৎকার করে বলল: পিছু হট শাহান, এই খেলাটা তোর নয়। মিস ডেভিলা আমার টার্গেট। শাহান এক হাতে হ্যান্ডেল ধরে অন্য হাতে তাচ্ছিল্যের ইশারা করে জবাব দিল: ঈগল কখনো তার শিকারকে ছাড়ে না ফারিস খান। আর শাহান আরবিক তো নয়। ডেভিলা আজ আমার হাতেই শেষ হবে। ডেভিলা আমার পাওনা, ওটা আমার বুঝিয়ে নেবই। দুজনের মাঝে বাইকের গর্জনের সাথে চলল কথার লড়াই। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সামনে এসে লাল রঙের স্পোর্টস কারটি একটি সরু গলির ভেতর ঢুকে পড়ল। ফারিস কালক্ষেপণ না করে সরাসরি গলিতে ঢুকল, কিন্তু শাহান বুদ্ধি খাটিয়ে গলি এড়িয়ে ফ্লাইওভারের সংযোগ সড়ক দিয়ে বাইক ছোড়ালো যাতে সে গাড়িটিকে অন্য মাথা দিয়ে আটকানো যায়। রাতের শহর তখন অদ্ভুত শান্ত। স্ট্রিট লাইটের হলদেটে আলোয় ছায়ার মতো ছুটছে দুই শিকারী আর এক রহস্যময় শিকার। বাতাসে শোষো শব্দ আর টায়ারের ঘর্ষণে তৈরি হওয়া ধোঁয়া এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। গাড়িটি গলি থেকে বেরিয়ে হাইওয়েতে আসতেই ফারিস তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্যান্ডটি দিল। সে বাইকের স্পিড বাড়িয়ে গাড়ির খুব কাছাকাছি গেল এবং এক ঝটকায় বাইকটির সামনের চাকায় ভর দিয়ে চুপ করে ঘুরিয়ে দিল। বাইকের পেছনের চাকাটা বাতাসে ভাসিয়ে এসে গাড়িটির একদম সামনে আড়াআড়িভাবে ব্রেক কষল। টায়ারের ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে গেল। একই সময় শাহানো ফ্লাইওভার থেকে উল্টো দিক দিয়ে এসে হাই স্পিড স্লাইড করে গাড়ির অন্য পাশে অবস্থান নিল। ফারিস আর ফারহান মাহির, যারা অন্য দিক থেকে এসেছিল, বাইক থেকে নেমে দ্রুত গাড়ির দিকে এগোলো। ফারিসের মুখে সেই বিজয়ী হাসি। সে সজোরে গাড়ির ড্রাইভার সিটের পাশের দরজা খুলল, কিন্তু দরজা খুলেই তার চোয়াল ঝুলে গেল। সে 2 কদম পিছিয়ে এলো। অন্যদিকে ফ্লাইওভারের শেষ প্রান্তে শাহান আরভিক ধুলো উড়িয়ে বাইক থামিয়ে গাড়ির সামনে আড়াআড়িভাবে দাঁড়ালো। শাহান পৈশাচিক হেসে বাইক থেকে নামল। ব্রেক কষে পৈশাচিক হাসিতে চিৎকার করে বলেছিল: গেম ওভার ডেভিলা, নেমে আয়। সে বাইক থেকে নামতে নামতে বলল: পালানোর পথ শেষ সুন্দরী। আজ রাতে তোরই লাল গাউন, তোরই কাফন হবে। নেমে আয়। এগিয়ে গিয়ে শাহান সজোরে দরজা খুলল, কিন্তু পরক্ষণেই তার চোয়াল শক্ত হয়ে এলো। রাগে তার সারা শরীর রে রে করে উঠল। সে গাড়ির বডিতে এক প্রচণ্ড ঘুষি মেরে চিৎকার করল। আবারও সে ক্ষোভে গাড়ির বডিতে এক প্রচণ্ড ঘুষি মেরে চিৎকার করে বলল: ড্যাম ইট। ফারিসেরও একই অবস্থা, কারণ গাড়ির ড্রাইভিং সিটে কোনো রক্তমাংসের মানুষ নেই। সেখানে বসানো একটি ম্যানিকুইন, যার গায়ে হুবহু সেই
লাল গাউন আর মাস্ক পরানো, আর তার পাশেই পড়ে আছে ড্রাইভারের নিথর দেহ। ড্রাইভারের ঘাড়ের পেছনে নীল হয়ে আছে, যেখানে একটি সূক্ষ্ম সূচ ফোটানো। ফারিস পরীক্ষা করে দেখল, সে বুঝতে পারল ডেভিল আর ড্রাইভারের অজান্তেই তাকে ইনজেক্ট করেছিল। এটি একটি পেশি শিথিলকারক ওষুধ, যা শরীরে প্রবেশের 10 থেকে 15 মিনিট পর কাজ শুরু করে এবং ধীরে ধীরে হার্ট অ্যাটাক ঘটিয়ে মানুষকে নিঃশব্দে মেরে ফেলে। ডেভিলা জানতো গাড়িটি কতক্ষণ চলবে এবং কোথায় গিয়ে থামবে। ফারহান মাহির ফারিসের পাশে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া, আমরা তো ফাঁদে পড়ে গিয়েছি। ও আমাদের চোখের সামনে দিয়ে অন্য কোথাও পালিয়েছে। ফারিস হাতের মুঠো শক্ত করে আকাশ পানে চেয়ে গর্জে উঠল। যত বড় রানী হও না কেন ডেভিলা, তোমার এই ধ্বংসের খেলা আমি থামাবই। খুব শীঘ্রই তুমি আমার খাঁচায় বন্দী হবে। এমন দৃশ্য দেখে শাহান দাঁতের দাঁত চেপে বলল, কতদিন শিকারি চোখে ধুলো দিবি ডেভিলা? ইগল সাপকে ঠিকই ছিঁড়ে মারবে। খুব শীঘ্রই তোকে আমি খাঁচায় ভরবো। এইদিকে একটি অন্ধকার গোপন কক্ষের বড় স্ক্রিনে ফুটে উঠছে ফারিস আর শাহানের পরাজিত চেহারা। মিনিকুইনের কলারের নিচে লুকানো ছিল একটি অতি ক্ষুদ্র 360 ডিগ্রি হিডেন ক্যামেরা। সে ফারিস আর শাহানের এই পরাজিত মুখগুলো দেখছে। মেহনুর তার চেয়ারে হেলান দিয়ে এক উচ্চস্বরে আবারও পৈশাচিক হাসি হাসল। তার হাসিতে পুরো ঘরটা যেন কাঁপছে। স্ক্রিনের সামনে বসে থাকা মেহনুর ওরফে মিস ডেভিলা অন্ধকার ঘরের উচ্চস্বরে সেই হাসিতে কোনো মমতা নেই, আছে কেবল দম্ভ। স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে সে বাঁকা হাসি ফুটি বিড়বিড় করল, ডেভিলাকে ধরা অত সহজ নয় ম্যান। তোমরা শিকারী হতে পারো, কিন্তু আমি সেই ধ্বংসের রানী। আমি যখন চাল চালি তখন বাঘা বাঘা খেলোয়াড়রাও ধুলোয় লুটিয়ে পড়ে। আজ রাতটা কেবল ট্রেইলার ছিল, পুরো ধ্বংসযজ্ঞ তো এখনো বাকি। তারপর আবারও রকিং চেয়ারে হেলান দিয়ে কায়েলিয়ে তুলতে তুলতে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। ये है गुमराहों का रास्ता, मुस्कान झूठी है, पहचान झूठी है। স্ক্রিন থেকে নজর সরিয়ে মেহনুর ধীরলয় চোখ বন্ধ করল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত শীতল বিষাক্ত হাসি। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল আজকের রাতের সেই নিখুঁত ব্লু প্রিন্ট, যা সে নিপুণ জাদুকরের মতো বাস্তবায়ন করেছে। ফ্ল্যাশব্যাক। পার্টি যখন তুঙ্গে, আলভারেজ চৌধুরী আর সেই আরব্য ক্লায়েন্ট শেখ আল মনসুর যখন তাদের গোপন চুক্তির জন্য করিডোর দিয়ে এগোচ্ছিল, মেহনুর তখন সাধারণ অতিথির ভিড় থেকে ছিটকে পড়ল। সে জানত ম্যানশনের গোপন কক্ষের নকশা। করিডোরের ভেন্টিলেশন ডাক্টের আড়ালে নিজেকে লুকিয়ে সে আলভারেজের প্রতিটি কথা রেকর্ড করে নিল। যখন সে শুনল আলভারেজ অ্যাকিউলা গ্যাংয়ের সাহায্যে কোহিনূর ছিনিয়ে নেওয়ার আর খানদের ধ্বংস করার স্বপ্ন দেখছে, মেহনুর মনে মনে হাসল। সে অস্ফুটে বলল, হ্যাঁ কিউদা, পাইথন গ্যাংয়ের সামনে ওরা নিছক নর্দমার ইঁদুর। আলভারেজ। সব তথ্য আয়ত্তে এনে মেহনুর দ্রুত ভিড়ে মিশে গেল। সে মারুয়াকে আগেই তৈরি করে রেখেছিল। একটি অন্ধকার কোণে গিয়ে মেহনুর দ্রুত মারুয়াকে নির্দেশ দিল, মারওয়া, তুই আমার এই মাক্সার ড্রেস পরে নিহানের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবি, কোনো মুভমেন্ট করবে না, আর ঠিক এই পজিশনে দাঁড়িয়ে থাকবি। নিহান, তুই ওর ওপর কড়া নজর রাখবি, কারো যেন বিন্দু মাত্র সন্দেহ না হয়। নিহান তাকে আশ্বস্ত করে বলল, নূর, আমরা অ্যালার্ট, তুই এগিয়ে যা। আমি সিগন্যাল আর পাওয়ার গ্রেড সব কন্ট্রোলে রেখেছি, তুমি নিশ্চিন্তে থাকো। মেহনুর নেহানদের কথায় আশ্বস্ত হয়ে অন্ধকারের আড়ালে হারিয়ে গেল। সঠিক সময় মেহনুরের আদেশে ম্যানশনের মেইন পাওয়ার অফ করে দেওয়া হলো। অন্ধকার নামার সাথে সাথে মেহনুর মঞ্চে অবতীর্ণ হলো সেই রক্তলাল ডার্ক গাউনে। মেহনুরের পাইথন গ্যাংয়ের যোদ্ধারা আগে থেকে অতিথিদের ভিড়ে মিশেছিল। তারা প্রত্যেকে এক একজন অ্যাকিউলা সদস্যের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে রহস্যময় নাচ শেষ করে মেহনুর তার স্মার্ট ওয়াচে একটি গোপন বোতামে আলতো চাপ দিল। সাথে সাথে তার বডিগার্ডদের কাছে ভাইব্রেশন সিগন্যাল চলে গেল। মেহনুর মনে মনে বলল, টাইম টু ট্রাই হিগল। মঞ্চে রহস্যময় নাচের মাধ্যমে যখন মেহনুর সবার মনোযোগ কেড়ে নিয়েছে, ঠিক তখনই সে তার স্মার্ট ওয়াচে একটি বিশেষ কমান্ড ইম্পোর্ট দিল। মুহূর্তেই তার গ্যাং মেম্বারদের হাতে থাকা সাইলেন্ট নিউমেটিক নিডল গান সক্রিয় হলো।
গানের সেই কান ফাটানো ভলিউমের সুযোগে পাইথন সদস্যরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে অ্যাকিউলা কিলারদের ঘাড়ের ফোরামেন ম্যাগনাম মস্তিষ্ক ও মেরুদণ্ডের সংযোগস্থলে পয়েন্টে বিষাক্ত সোচ ফুটিয়ে দিল। ব্যবহৃত বিষটি ছিল কোবরা ভেনাম ডেরিভেটিভ 9, যা শরীরের ঢোকা মাত্র 5 সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্যারালাইজ করে দেয়। 10 থেকে 12 জন শিক্ষিত কিলার একটি দীর্ঘশ্বাস ফেলার সুযোগও পায়নি। প্রত্যেককে একই পয়েন্টে টার্গেট করা হয়েছিল, যাতে পরে তদন্তে মনে হয় এটি কোনো অতিমানবিক শক্তির কাজ। সাথে প্রত্যেকের ঘাড়ের একই পয়েন্টে ক্ষত দেখে পরে যে কারো মনে হবে এটি কোনো অতিমানবিক দক্ষতা সম্পূর্ণ একজনের কাজ। গান থামার সাথে সাথেই মেহনুর সিলভার আয়োডাইডের ধোঁয়া ছেড়ে কুয়াশার আড়াল নিল। এই ধোঁয়ার সুযোগে পাইথন মেম্বাররা সাধারণ অতিথির ফিরে মিশে গেল আর মেহনুর স্টেজ থেকে উধাও হয়ে গেল। চেঞ্জিং রুমে যাওয়ার পথে মেহনুর তার বিশেষ প্রশিক্ষিত বডিগার্ডকে নির্দেশ দিল রশিদের পানপাত্র বা গ্লাসটি কৌশলে বদলে দিয়ে সেখানে মেহনুরের ডার্ক স্লেট গ্লাস রাখা হলো। মেহনুর তার সাথে থাকা সেই ভয়ঙ্কর বিষধর মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, যাকে সে আদর করে শ্যাডো ডাকে, তাকে সেই গ্লাসের গন্ধ শুকিয়ে দিল। শ্যাডো, গো অ্যান্ড ফিনিশ দ্য ডার্টি গেম। প্রশিক্ষিত সাপটি গন্ধে গন্ধে রশিদ তালুকদারকে খুঁজে বের করে তার পায়ে প্রাণঘাতী ছোবল দিল। রশিদের নীল হওয়া দেহটি যখন সোফায় ঢলে পড়ল, রশিদ নীল হয়ে সোফায় ঢলে পড়ার সময়ও জানতেন হয়তো না তার মৃত্যুদণ্ড অনেক আগেই সই হয়ে গেছে। আর মেহনুর তখন অন্য ঘরে পোশাক পাল্টাচ্ছিল। মেহনুর জানতো দুজন তার পিছু নিবেই, তাই সে আগে থেকেই দুটি হুবহু এক ডার্ক রেড গাউন পরিহিত মিনি কুইন সেট করা গাড়ি তৈরি রেখেছিল। সে মারিয়া তখন তার লাল ড্রেস পরে পেছন দিক দিয়ে বেরিয়ে গেল, আর সেই দৃশ্যের নজরে এলো ফারিস সাথে শাহানেরও। গাড়িটি যখন একটি সরু গলির দিকে মোড় নিল, ফারিস তার বাইক নিয়ে ঠিক পেছনে ঢুকল। কিন্তু মেহনুরের প্ল্যান অনুযায়ী ঠিক সেই মুহূর্তে গলির অন্য প্রান্ত দিয়ে দ্বিতীয় গাড়িটি স্পিড বাড়িয়ে হাইওয়ের দিকে ছুটল। শাহান ধূর্ত ছিল। সে ভাবল মেহনুর গলি দিয়ে না বেরিয়ে অন্য প্রান্ত দিয়ে ফ্লাইওভারে উঠছে। সে তার বাইকের চাকা ঘুরিয়ে ফ্লাইওভারে ধাওয়া দিল দ্বিতীয় গাড়িটিকে, আর ফারিস পেছনে রয়ে গেল প্রথম গাড়িটির। তবে ওই ড্রাইভাররা ছিল মেহনুরের গ্যাংয়ের সেই বিশ্বাসঘাতক সদস্য যারা অতীতে তথ্য ফাঁস করেছিল। আর পাইথন গ্যাংয়ের সেকেন্ড চান্স বলতে কোনো অপশন নেই, তাই এই ভয়ঙ্কর মিশনে মেহনুর তাই তাদের অজান্তেই ডিলেট রিয়াকশন ইনজেকশন দিয়েছিল। 30 মিনিট গাড়ি চালানোর পর তাদের মৃত্যু ছিল নিশ্চিত। স্ক্রিনে ফারিস আর শাহানের বিধ্বস্ত ও পরাজিত চেহারা দেখে মেহনুর আয়েশ করে বসল। তার চোখে এখন আগামী দিনের এক বিশাল ধ্বংসযজ্ঞের ছক। ফারিস, শাহান, তোমাদের মতো শিকারীদের চোখে ধুলো দেয়া আমার জন্য বাহাতের খেলা। তোমরা তো কেবল ওই প্লাস্টিকের পুতুল দেখলে, আসল ডেভিলা তো তোমাদের চোখের সামনে থেকেই কাল নাগিনী হয়ে বেরিয়ে গেছে। বাঘের ঘরে ঘোকের বাসা আমি অনেক আগেই বেঁধেছি, মিস্টার খান অ্যান্ড মিস্টার পাটোয়ারি। মেহনুরের উচ্চ অট্টহাসি সেই নির্জন ঘরে এক গা ছমছমে পরিবেশ তৈরি করল। সে জানে এই রাতের খেলা তো কেবল শুরু হলো। হাসি থামিয়ে আবার বলল, আমি ধ্বংসের রানী। আমার এই শহর আজ রাতে তার প্রমাণ পেল। বর্তমান ভোরের আলো ফুটতে তখনও কিছুটা সময় বাকি। আকাশের বুক চিরে নীলচে কালো এক মায়াবী বিষণ্ণতা চরাচরকে ঢেকে রেখেছে। জানলার ওপাশে ভোরের সেই অস্পষ্ট কুয়াশায় ঢাকা গাছপালার ছায়াগুলো যেন কোনো মৌন প্রার্থনায় রত। কক্ষের ভেতরে টিম টিম নীল আলো মেহনুরের চেহারায় এক পৈশাচিক আভিজাত্য লেপে দিয়েছে। মেহনুর তার রকিং চেয়ারে মাথা এলিয়ে তুলছে। কাঠের সেই কর্কর শব্দটা নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। চেয়ারের হাতলে তার সরু আঙুলগুলো তাবার চাল দেওয়ার মতো করে ছান্দরিকভাবে টোকা দিয়ে চলেছে। এক আঙুল নিচে নামলে অন্যটা ওপরে উঠে আসছে, যেন সে তার মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুগুলোকে কোনো জটিল গাণিতিক হিসেবে ব্যস্ত রেখেছে। মারোয়ার নিহান মেহনুরের সামনে বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের সেই রক্ত হেম করা ঘটনার ফ্রেশ তখনও তাদের কাটেনি। মারোয়া নীরবতা ভেঙে প্রশ্ন করল, অ্যাকিউলারদের পাশে বাকি যারা লাশ হয়ে পড়ে রইল তারা কারা ছিল, আর তাদের কেন মারতে হলো? নেহানো ভ্রু কুচকে সায় দিল, ওরা কি আলভারেজেরই লোক ছিল? মেহনুর তার রকিং চেয়ারের তুলনি না থামিয়ে নির্লিপ্ততা গলায় বলল, ওরা বসের লোক ছিল।
বজ্রাঘাতের মতো শব্দটা মারোয়া আর নেহানের কানে আছড়ে পড়ল। দুজনেই সমস্বরে চিৎকার করে উঠল। বসের লোক মানে কি? এসব কি বলছিস তুই? মেহনুর এবার তার ঠোঁট দুটোকে এক অদ্ভুত ভঙ্গিতে বাঁকিয়ে হাসল। সেই হাসিতে কোনো প্রাণ নেই, বরং তাতে মিশে আছে সহস্র কোনো ঘোর রহস্য আর বিষাদ। যেমন কোনো রহস্যময় শুষ্ক, ধারালো এবং বিদ্রুপাত্মক হাসি। মেহনুর তার হাতের আঙুলের সেই টুকটুক আওয়াজ জারি রেখে শান্ত কণ্ঠে বলল, তোদের মনে প্রশ্ন জাগেনি যে ফারিস ভাই কেন মিস ডেভিলার পিছু নিল? এই একটি ছোট বাক্য যেন ঘরের বাতাসের ঘনত্ব বাড়িয়ে দিল। মারো আর নিহান বাকরুদ্ধ হয়ে একে অপরের চোখের দিকে তাকালো। তাদের বিস্ময়ের সীমা নেই। মেহনুর ঘাড় উঁচিয়ে একবার চোখ খুলে তাদের সেই হতভম্ব অবস্থাটা উপভোগ করলো। তারপর আবারও চোখ বুঝে চেয়ারে দুলতে দুলতে বলল, কি অবাক লাগছে? এমনটা আমারও লেগেছিল যখন স্ক্রিনে ওনাকে দেখি। যাই হোক, এখন এভাবে হ্যাবলার মতো আর তাকিয়ে না থেকে গাড়ি বের কর। ওরা ফেরার আগেই আমাদের বাড়ি পৌঁছতে হবে। মেহনুরের কথায় দুজনের ধ্যান ভাঙল। তারা তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে মেহনুরের পাশে থাকা ডেস্কে উঠে বসল। মারো আর ঊর্ধ্বশ্বাসে বলল, আমরা যা ভাবছি সেটা কি সত্যিই ঠিক? মেহনুর এবার ফেক করে হাসল। কোনো কথা না বলে কেবল মাথা দোলালো, অর্থাৎ হ্যাঁ। মারোয়া নিজের কপালে হাত রাখল। আমার বিশ্বাস হচ্ছে না, উনিই আমাদের বস। নেহান এখনো ঘোর কাটেনি। সে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল, কিন্তু তুই এটা কিভাবে বুঝলে? মেহনুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানলার দিকে তাকিয়ে ধীর লয়ে পায়চারি শুরু করলো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক একটি রহস্যের পর্দা উন্মোচিত হচ্ছে। মেহনুর তার কণ্ঠস্বরে এক গভীর গাম্ভীর্য নিয়ে বলতে লাগলো, আমি নিজেও জানতাম না রে। বস যখন স্বয়ং আমাকে মিস ডেভিলার রহস্য উদ্ঘাটনের টার্গেট দিলেন, তখন আমিও কেবল এতটুকুই জানতাম যে আলভারেজের পার্টিতে বস নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন। তিনি তার নিজস্ব একটা দলকে ডেভিলার পেছন লেলিয়ে দিয়েছিলেন, যাদের পরিচয় আমাদের কাছ থেকেও মানে মেহনুর, মারোয়া আর নিহানদের থেকে গোপন রাখা হয়েছিল। আর আমি তাদের মারতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের একজন আমাদের দেখে ফেলেছিল যখন আমি ড্রেস চেঞ্জ করে ফিরছিলাম। আর হাতের ওই ট্যাটুটা সে চিনে ফেলেছিল এবং আমার অজান্তে সে ছবি তুলে তাদের গোপন গ্রুপে আপলোড করে দেয়। পাইথন গ্যাংয়ের নিয়মে কোনো লিক রাখা অসম্ভব, তাই বাধ্য হয়েই আমাকে তাদের নিঃশব্দে শেষ করতে হয়েছে। সে পায়চারি থামিয়ে নেহানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কিন্তু আমার মূল বিষয় ছিল গাড়ির ওই ক্লাইম্যাক্সটা। মূলত আমি জানতাম বসের লোকদের মারার পর বস নিজে অদৃশ্য দেয়াল ভেঙে বস দাওয়া করবেই ডেভিলার পিছু, সাথে সায়ান আরভিকেও। তাই বসের আসল রূপ দেখতেই আমার এই চালতে হয়। আর ফারিস ভাই যখন গাড়ির দরজা খুলে ওই পুতুলটা দেখলেন, তার চোখে যে পরাজয়ের ছাপ আমি স্ক্রিনে দেখলাম, সেটা ছিল আমাদের বসের আসল রূপ। সেখানেই আমি নিশ্চিত হলাম যাকে আমরা বড় ভাই হিসেবে চিনি তার আড়ালে এক রহস্য লুকিয়েছিল। প্রশ্ন হলো কেন? মেহনুর জানলার গ্রিল ধরে বাইরের অস্পষ্ট ভোরের দিকে তাকালো। তার কণ্ঠে এখন এক অস্থির কৌতূহল। ফারিস ভাই কেন আমাদের সবার সামনে এক রূপ আর আড়ালে অন্য রূপ ধারণ করে আছেন? এই রহস্যের শেষ কোথায় সেটা আমাকে জানতেই হবে। তিনি কি নিজের কোনো ব্যক্তিগত প্রতিশোধের জন্য আমাদের ব্যবহার করছে, নাকি এর পেছনে আরও বড় কোনো অন্ধকার ইতিহাস আছে? এই ধোঁয়াশা আমাকে কাটতেই হবে। এই বলে মেহনুর আবারও সেই শীতল হাসি দিল। ভোরের অস্পষ্ট আলোয় নিহান এক দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে রইল। নিজের বোনকে সে যেন নতুন করে আবিষ্কার করছে। মেহনুরের প্রতিটি সূক্ষ্ম চাল, প্রতিটি ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেহানকে মনে করিয়ে দিচ্ছে যে এই মেয়েটি কেবল তার বোন নয়, সে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলে হয়েও মেহনুরের এই অতিমানবিক বুদ্ধিমত্তার কাছে নিজেকে বড্ড অসহায় আর অকেজো মনে হয় তার। মারোয়া এতক্ষণ স্মৃতির পাতা উল্টাচ্ছিল। সে হঠাৎ মেহনুরের দিকে তাকিয়ে ভাবুক ভঙ্গিতে বলল, এখন বুঝলাম তুমি কেন ঠিক ওই সময় আমাদেরকে সেই গোপন গ্রুপটা হ্যাক করিয়েছিলে।
আমি যখন হ্যাকিংয়ের মাধ্যমে তাদের সার্ভার ডাউন করে সো কল্ড ইনফরমেশন চালিয়ে ওদের ডেটাবেস ক্রাশ করিয়েছিলাম, তখন ভেবেছিলাম তুমি বোধহয় সাবধান হচ্ছ, কিন্তু আসল কারণ ছিল বসের চোখে ধুলো দেওয়া, যাতে তোমার ছবি বসের কাছে পৌঁছানোর আগেই ডিলিট হয়ে যায়, তাই না? মেহনুর ছোট করে জবাব দিল। ওটাই ছিল একমাত্র পথ। নিহান টেবিল থেকে লাফ দিয়ে নিচে নেমে মেহনুরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখনো হাজার প্রশ্ন। সবই না হয় বুঝলাম নূর, কিন্তু রশিদ তালুকদার কি দোষ করেছিল? বেচারা নেতা মানুষ, তাকে মারার কি দরকার ছিল? মেহনুর এবার ঘুরে দাঁড়ালো। তার চেহারায় এক চরম ঘৃণা আর অবজ্ঞার ছাপ। সে থুতু ফেলার মতো ভঙ্গিতে মুখ বিকৃত করে বলল, থু, ওদের মতো বাস্টাররা এই জগতে নর্দমার কীট ছাড়া আর কিছুই না। এরা হচ্ছে সমাজের জঞ্জাল, যারা ক্ষমতার লোভে আর লালসায় মানুষের জীবনকে তুচ্ছ মনে করে। সে একটু থেমে আরও যোগ করলো, যে বিষবৃক্ষ ছায়া দেয়ার নাম করে শিকড় দিয়ে মাটির রস শুষে নিয়ে অন্যকে মরুভূমি বানায়, তাকে গোড়া থেকে উপড়ে ফেলাটাই প্রকৃতির নিয়ম। রশিদ তালুকদার সেই বিষবৃক্ষেরই একটা ডাল ছিল। নিহান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু সে ঠিক কি করেছিল? মেহনুর সংক্ষিপ্ত অথচ কঠিন গলায় বলল, কাউকে ধ্বংস করতে চেয়েছিল। মারুয়া কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কাকে? তোদের ফারিস ভাইকে। এই একটি বাক্যে মারুয়া আর নিহানের চেহারা বদলে গেল। মারুয়া ঠোঁট কামড়ে হাসি চেপে ধরে বলল, ও আমাদের ভাই, আর তোমার? মেহনুর কিছু না ভেবেই মুহূর্তে প্রত্যুত্তরে বলল, আমার ভাইজ। কথাটা পুরো না বলে থামলো, মারুয়ার দিকে কটমট করে তাকালো, চোখ পাকিয়ে বলল, আমার আবার কি হবে? ভাই তো ভাই, স্টুপিড। নেহান আর মারুয়া একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসল। তারপর সমস্বরে মেহনুরের দিকে তাকিয়ে বলে উঠল, ওহো। মেহনুর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, ইডিয়েট, পালসার সব। নেহান হাসতে হাসতে হাতের চাবি ঘোরাতে ঘোরাতে দরজার দিকে এগোলো। হয়েছে, এবার বাইরে আসুন ডেঞ্জারাস চুন্নিরা, আমি গাড়ি বের করছি, আমাদের জলদি পৌঁছাতে হবে। নেহান বেরিয়ে যেতেই মারুয়া মুখ বিকৃত করে মেহনুরকে বলল, দেখলে, আমাদের চুন্নি বলে গেল। আমরা চুন্নি হলে নিজে কি, হ্যাঁ? নিজে যে আস্ত একটা ডাকাতের সর্দার, সেটা তো বললো না। মেহনুর দরজার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওর কপালে যখন আমাদের মতো কোনো এক চুন্নি ছুটবে, তখন বুঝবে মজা। এই কথা বলে দুই বোন নেহানের পিছু পিছু ভোরের সেই ধোঁয়াটে কুয়াশার মাঝে মিলিয়ে গেল। সামনে এক অনিশ্চিত যুদ্ধ, কিন্তু মেহনুরের চোখে তখন কেবলই বিজয়ের নেশা। সেই অভিশপ্ত রাতের পর কেটে গেছে দুটি দীর্ঘদিন। রাতের সেই বিভীষিকা আর রক্তের দাগ মুছে দিয়ে ভোরের সূর্য আজ এক নতুন থমথমে বার্তা নিয়ে উদিত হয়েছে। শীতের কুয়াশা এখন আগের চেয়ে অনেক বেশি গাঢ়, যেন প্রকৃতির বুক চিরে কোনো দীর্ঘশ্বাসের বাষ্প জমে আছে নূরমহলের আনাচে কানাচে। রাতের সেই কালবৈশাখী ঝড়ের পর আজ সকালটা বড় বেশি নিস্তব্ধ। জানলার সারশীতে জমে থাকা শিশির বিন্দুগুলো রোদের স্পর্শে মুক্তোর মতো জলজল করলেও বাড়ির পরিবেশটা পাথরের মতো ভারী। গত 2 রাতে পুলিশের সাইরেন, মিডিয়ার হট্টগোল আর হাজারো প্রশ্নের তলোয়ার সামলাতে গিয়ে খান পরিবারের প্রতিটি সদস্যের চেহারায় ক্লান্তি আর রহস্যের ছাপ স্পষ্ট। ভোরের এক চিলতে আলো জানলার পর্দা ভেদ করে ঘরে আসতেই মেহরিন পিটপিট করে চোখ মেলল। মাথাটা পাথরের মতো ভারী হয়ে আছে। গত 2 দিন ধরে 102 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে সে পরীক্ষা দিয়েছে। আর মাত্র 2টো পরীক্ষা বাকি, তারপরে এই ঝামেলার পাঠ চুকিয়ে ওরা নূরমহলে ফিরে যাবে। নাজুয়া খানের বিয়ের দিনও ঘনিয়ে আসছে। সব মিলিয়ে মেহরিনের মনে স্বস্তি নেই। তার উপর হিডেন ক্রাশের সেই রহস্যময় অন্তর্ধান। সিমি এখনও কোনো আপডেট দিতে পারেনি। মেহরিনের ভেতরে একটা সূক্ষ্ম ভয় কাজ করছে। সেদিন ফারহানের অসংলগ্ন আচরণের কারণে যদি সিমির কাজে রাজি না হয়, আরেকবার ফোন নাম্বারটা জোগাড় করে ফারহানের হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। এই কথা ভাবতে ভাবতেই সে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু এ কি, শরীরে নাড়াতে গিয়ে দেখলো কে যেন তাকে শক্ত করে ঝাপটে ধরে আছে। ভালো করে তাকাতেই দেখলো মেহনুর তাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। মেহরিন প্রথমে অবাক হলেও পরক্ষণেই গত রাতের আবছা স্মৃতিগুলো মনে পড়ে গেল। জ্বরের ঘরে সে দিশেহারা ছিল, আর
তার ভাই বোনেরা নীলু মিরানরা সব মিলে সারা রাত সেবা করেছে তার। মেহনুর তার মাথায় জলপট্টি দিতে দিতে হয়তো বাম পাশে শুয়ে পড়েছে, ডান পাশে অঘরে ঘুমোচ্ছে নীলু। ঘাড় কাত করে দেখলো সামনের লম্বা সোফাটায় লম্বা হয়ে শুয়ে আছে মিরান, আর পাশের সিঙ্গেল সোফা দুটোতে মারোয়া আর নেহান মাথায় এলিয়ে চোখে বুঝে আছে। মেহরিনের বুকটা এক অজানা মায়ায় ভরে উঠল। তার জন্য মানুষগুলো সারা রাত জাগলো। এদের সাথে সারাক্ষণ খুনসুটি ঝগড়া চললেও মেহরিনের সামান্য বিপদে এক একজনের অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে নীলু, যে সারাক্ষণ ঝগড়া করার সুযোগ খোঁজে। কাল সেও মেহরিনের কষ্টে ব্যাকুল হয়ে কেঁদেছিল। মনে মনে ভাবল, আমি সত্যিই খুব লাকি, এমন একজাক ভালোবাসার মানুষ পাশে আছে বলে। হঠাৎ পায়ের কাছে সুরসুরি অনুভব করতেই সে সজাগ হয়ে উঠল। সেই সাথে কারো পায়ের শব্দ। মেহরিন চট করে চোখ বুজে ফেলল, কিন্তু কৌতূহলবশত এক চোখ সামান্য খুলে দেখার চেষ্টা করলো। যা দেখলো তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ফারহান ভাই এইখানে, এই ঘরে সে কি করছে? ওনার চেহারাটা বড্ড বিধ্বস্ত লাগছে। চোখের নিচে কালচে ছোপ, ঠিক যেন কয়েক রাত ঘুম নেই। চোখে মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। ফারহান এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। হঠাৎ তার নজর যায় বিছানার দিকে। মেহরিনের পায়ের কাছে নীলুর আদরের বিড়াল জেসিকা আপন মনে খেলছে। জেসিকার নড়াচড়ায় মেহরিনের ঘুম ভেঙে যেতে পারে ভেবে ফারহান দ্রুত এগিয়ে এলো। অত্যন্ত সন্তর্পণে অতি সাবধানে জেসিকাকে কোলে তুলে নিল সে। মেহরিনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে ম্লান কিন্তু স্নিগ্ধ এক চিলতে হাসি ফুটে উঠল। জেসিকার কানে কানে খুব নিচু স্বরে ফিস ফিস করে বলল, যেটা মেহরিনের কান অবধি পৌঁছল না, অস্পষ্ট রয়ে গেল। জেসিকা, ডোন্ট ডিস্টার্ব মাই লেডি। ফারহান জেসিকাকে আদর করতে করতে বারান্দার দিকে নিয়ে গেল। ভোরের স্নিগ্ধ হাওয়ায় তার অবিন্যস্ত চুলগুলো উঠছে। আসলে মেহরিন যখন গত রাতে জ্বরের ঘোরে দিশেহারা ছিল, সেই খবর পাওয়া মাত্রই ফারহান ছুটে এসেছিল। মেহরিন জ্বরের ঘোরে খেয়াল না করলেও ফারহানই সারা রাত তটস্থ হয়ে সবাইকে এই ঘরে আটকে রেখেছিল, যাতে মেহরিনকে এক মুহূর্তের জন্য একা থাকতে না হয়। এই হাড় কাঁপানো শীতের মাঝরাতে সে নিজেই গাড়ি চালিয়ে ডাক্তারকে এক প্রকার ঘুম থেকে তুলে ধরে নিয়ে এসেছে। ডাক্তার যখন মেহরিনকে চেক আপ করে জানালো যে জ্বর কিছুটা কমেছে, তখন ঘরে উপস্থিত সবার শ্বাস যেন স্বাভাবিক হলো। মেহরিন সারাদিন দাপট দেখিয়ে বেড়ালেও অসুস্থ হলে একদম নুয়ে পড়ে, আর তার এই নাজুক অবস্থায় বাড়ির সবার ভয়ের কারণ। মেহরিন বিছানায় শুয়ে অবাক হয়ে ভাবছিল, এই বিটকেল খান এইখানে কি করছে? হয়তো মাহিরের সাথে এসেছে, কিন্তু এত ভোরে তার রুমে কেন? মেহরিনের নড়াচড়ায় মেহনুরের ঘুম ভেঙে গেল। সে মেহরিনকে আরও শক্ত করে ঝাপটে ধরে ঘুম জড়ানো কণ্ঠে আদরে ধমক দিয়ে বলল, নিজে ঠিকই সবার টেনশন বাড়িয়ে আরামে ঘুমিয়েছিস, এখন আবার আমাদের ঘুমে ডিস্টার্ব করছিস কেন গাধি? মেহরিন উসখুস করে বলল, আমাকে ছাড়ো, ফ্রেশ হতে যাব। মেহনুর চোখ বন্ধ রেখে হালকা হাসল। তারপর মেহরিনের ঘাড়ের কাছে মুখ নিয়ে গভীর আবেশে ঘ্রাণ নিল। মায়াভরা কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, জানিস তুই আমার একটা আদরের বোন। তুই যখন ছোট ছিলি তোকে কোলে নিতে চাইতাম, কিন্তু আমি নিজেও ছোট ছিলাম বলে মা আমাকে তোকে কোলে নিতে দিত না, যদি ফেলে দেই। কিন্তু তুই ছিলি একটা দুষ্টুর হাড্ডি। যখন ঘুমিয়ে পড়তি আমি ঠিক এভাবেই তোর পাশে শুয়ে তোকে জাপটে ধরে তাকিয়ে থাকতাম, আর তোর দুগালে অজস্র আদর দিতাম। মা বারণ করতেন, বলতেন ঘুমের মধ্যে আদর দিলে নাকি রাগ হয়, তাও আমি শুনতাম না। একটু থেমে মেহনুর আবার বলতে লাগলো, মজার ব্যাপার কি জানিস, তুই আর নীলু যখন ছোট ছিলি, মিরান মারওয়ারা তখন বিদেশে, তাই তাদের পাইনি। আমি যখন অন্য বাচ্চাদের কোলে নিয়ে ঘ্রাণ নিতাম, কারো ঘ্রাণই তোর মতো হতো না। আমার চোখ বেঁধে তোকে আবার কোলে এনে দিলেও আমি শুধু ঘ্রাণ শুকে তোকে চেনে নিতে পারতাম। শুধু তাই নয়, তুই আমার পাশ ঘেঁষেও যদি যাস, তখন তোর ঘ্রাণই আমাকে জানান দেয় এটা আমার পিচ্ছি পুতুল বোন। রক্তের টান বুঝিস? এমনই হয় রে মেহরিন, তুই আমার সেই আদরের পুতুল বোন ছিলি, আর এখন হয়েছিস আস্ত একটা ডাইনোসর রানী।
বলেই হঠাৎ ধাক্কা দিয়ে মেহরিনকে সরিয়ে দিল মেহনুর। সর ফাজিল মেয়ে। বলে নিজের এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে উঠে বসল। মেহরিন মুগ্ধ হয়ে আপুর কথাগুলো শুনছিল, কিন্তু শেষ কথায় এসে মুখটা বাংলা পাঁচের মতো করে ফেলে বলল, ইজ্জত দিলেন আপু। মেহরিন এবার পাশে শোয়া নীলুকে সজোরে একটা ধাক্কা দিল। নীলু কাঁচা ঘুম ভেঙে ধরফরিয়ে উঠে রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল। ওই কে মরেছে? কখন? কোথায়? নীলুর কোন বিদারি চিৎকারে সোফায় ঘুমানো মারুয়া, মিরান আর নেহানো শখের চোটে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সবার অগ্নিদৃষ্টি নীলুর উপর পড়তেই নীলু অপ্রস্তুত হয়ে দাঁত কেলিয়ে একটা বোকা হাসি দিল। মেহরিন নিজেও ভয় পেয়ে গিয়েছিল। সে বুকে থুতু দিয়ে নীলুর কাঁধে একটা চাপড় মেরে পড়ল। মারছে তো নানি, ডিসগাস্টিং মহিলা। এভাবে কেউ চিল্লায়? আর একটু হলে তো জান বেরিয়ে যাচ্ছিল। নীলু পাল্টা জবাব দিতে মুখ খুলতে মেহনুর দ্রুত গিয়ে তার মুখ চেপে ধরল। সে জানে এদের চলোচলি একবার শুরু হলে আর থামবে না। মেহনুর শাসনের সুরে বলল, হুস, কোনো কথা না, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নীলু মুখ বাঁকিয়ে মেহরিনের দিকে তাকাতে তাকাতে চলে গেল। মেহরিনও কম যায় না, সেও একটা ভেঙচি কেটে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। তাদের এই চিল্লাচিল্লি শুনে ফারহান জেসিকাকে কোলে নিয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মাহির। তার হাতে একটি ফুড ট্রলি, যেটির চাকাগুলো মেঝের ওপর দিয়ে এক প্রকার মৃদু ঘর শব্দ তুলে এগিয়ে আসছে। ট্রলিটি নানা রকম নাস্তার প্লেট আর গরম চা কফিতে ভর্তি। মাহিরের কথায় ফারহানের ঘোর কাটল। মাহিরের ট্রলিটা ঘরের মাঝখানে রাখতে রাখতে ফারহানের দিকে তাকিয়ে বেশ রসিকতার স্বরে বলল, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে এসে বললেও তো পারিস। ফারহান তখনও গভীর মনোযোগ দিয়ে মেহরিনকে পর্যবেক্ষণ করছিল। মেহরিনের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর ক্লান্ত চোখের দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছিল। মাহিরের অকাল বদন ডাকটা ওর নিবিড় ধ্যানে ব্যাঘাত ঘটালো। ফারহান বিরক্তিতে ভ্রু কুঁচকে মাহিরের দিকে এমনভাবে এক পলক তাকালে যেন মাহির মস্ত বড় কোনো অপরাধ করে ফেলেছে। তারপর দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করল, শালা উঠতো ঝামেলা একটা। ফারহানের বিড়বিড়িয়ে কথা হয়তো মাহির বুঝতে পারল। সেও একইভাবে বিড়বিড়িয়ে বলল, সম্মতি না বললে বোনই বিয়ে দেবো না বেয়াদব। মেহরিনের কানে তাদের কথা পৌঁছালেও সে পুরোপুরি বুঝতে পারল না। তবে ফারহানের ওই বিধ্বস্ত চেহারা আর লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে তাকিয়ে মেহরিনের মনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মাহির ট্রলি থেকে ধোয়া ওঠা কফির মগার কিছু হালকা নাস্তা টেবিলে সাজাতে সাজাতে সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই একদম ফ্রেশ হয়ে নাও তো, তোর জন্য স্পেশাল স্যুপ এনেছি, এটা খেয়ে তারপর ওষুধ খেতে হবে। আর তোরা সারা রাত পাহারা দিয়েছিস, তাদের জন্য শক্ত নাস্তার ব্যবস্থা আছে। ফারহান বারান্দার দরজা থেকে সরে এসে ধীর পায়ে মেহরিনের বিছানার কাছে এসে দাঁড়ালো। হাতে তখনও জেসিকা, যে ফারহানের স্পর্শে বেশ আয়েশ করে চোখ বুজে আছে। ফারহান মেহরিনের কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখার জন্য হাত বাড়িয়েও মাঝ পথে থমকে গেল। উপস্থিত সবার সামনে হয়তো দ্বিধা কাজ করলো তার মনে। সে হাতটা নামিয়ে নিয়ে গম্ভীর কিন্তু আদ্র গলায় বলল, কেমন আছিস এখন? মেহরিন ফারহানের চোখের দিকে তাকাতে গিয়েও নজর সরিয়ে নিল। অদ্ভুত এক আবেশে ওর হৃৎপিণ্ডটা একবার লাফাচ্ছে, আবার থমকে যাচ্ছে। সে নিচু স্বরে উত্তর দিল, ভালো, একটু হালকা লাগছে। ফারহান শুধু একবার মাথা নাড়ল। তারপর জেসিকাকে মেহরিনের কোলের কাছে নামিয়ে দিয়ে মাহিরের দিকে ফিরে বলল, আমি একটু আসছি। বলেই লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে। মেহরিন অপলক চোখে সেই দিকে তাকিয়ে রইল। মাহির দীর্ঘশ্বাস ফেলে মেহরিনের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলো, যেন সে ফারহানের মনের খবরটা মেহরিনের চেয়েও ভালো জানে। মেহরিনের রুমটা এখন যেন একটা ছোটোখাটো উৎসবের কেন্দ্রবিন্দু। মাহিরের আনা ট্রলি থেকে যে যার পছন্দ মতো নাস্তা তুলে নিচ্ছে। ট্রলিতে চিকেন চাপ, গরম নান, ধোয়া ওঠা কফি আর মালাই চা সবই আছে। কিন্তু বিপত্তি ঘটল মারুয়াকে নিয়ে। সেই ট্রলিতে রাখা চিকেন চাপের প্লেটটা দেখেই নাক কুচকে দূরে সরে গেল। ইস, আমি চিকেন খাবো না, ইয়াক, কেমন অদ্ভুত স্মেল আসছে, আমার তো গা গুলিয়ে উঠছে। মাহির ভাই, লাইলাকে বলো তো আমাকে একটা অমলেট দিয়ে দিতে। মারুয়া বেশ আয়েশ করে হুকুম ছাড়ল। মাহির কফিতে চুমুক দিতে যাচ্ছিল। মারুয়ার কথা শুনে তাৎকেলিয়ে হাসতে হাসতে কিছু বলতে চাইল।
কিন্তু তাকে সুযোগ না দিয়ে মীরা নিষ্পৃহ মুখে খাবার চিবিয়ে চিবিয়ে বলে উঠল, হো, আমরা মুরগি খাই না, কিন্তু ওই মুরগির পেছন দিক থেকে ঠেলে বের হওয়া গোল গোল প্রোডাক্টের অমলেট খেতে পারি। বাহ রে রুচি! মাহির হো হো করে হেসে উঠল। সে ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিল। মিরানের কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছিস মিরান, মুরগির পিছনে মনে হয় সুগন্ধি দেওয়া, তাই ওটা থেকে কোনো অদ্ভুত স্মেল আসে না। এতক্ষণ নিহান চুপচাপ মজা দেখছিল। এবার সেও সুযোগ বুঝে টিটকুনি কেটে মারুয়াকে বলল, আরে ভাই, মুরগির মাংসে তো বোটকা গন্ধ থাকেই, কিন্তু ওই ডিমের কুসুমের ভেতর দিয়ে যে গোলাপ জলের খুশবু আসে সেটা তো আর সবাই বোঝে না, তাই না মারোয়া? মেহরিন বসে তাদের কথা শুনছিল আর হাসতে হাসতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। এতদিন সে একা সবাইকে অপদস্থ করেছে, আজ বাড়ির সবার গায়ে তার বাতাস লেগেছে। যার দরুন সব মিলে মারুয়াকে যে ধোলাইটা দিচ্ছে তা দেখে ওর মনটা ভরে গেল। মেহরিন হাসির তমক সামলে নিয়ে খাবারে কামড় দিয়ে বলল, বুঝলে ভাইয়া, মুরগির মাংস খেলে তো পেট ভরে, কিন্তু ওর পেছন দিয়ে বের হওয়া জিনিসটা খেলে তো কলিজা ভরে। আপুর রুচি তো একদম ইন্টারন্যাশনাল লেভেলের। নীলু ফ্রেশ হয়ে রুমে ঢুকতে ঢুকতে এদের সবার মুখ চুকরি শুনে সে হাসতে হাসতে প্রায় বিছানায় বসলো, তবে সেখান থেকে পড়ে যাওয়ার দশা। সে বালিশটা পেটে চেপে ধরে তমফাটা হাসির মাঝে বলল, বুঝলে ভাইয়া, আপু আসলে মুরগির ইমোশনাল বুঝে। হয়তো ভাবছে, আহা বেচারা মুরগিটা মরে গিয়ে মাংস হলো, এটা খাওয়া তো জুনুম, তার চেয়েও ও বেঁচে থাক আর প্রতিদিন সকাল বিকাল ওর নিচতলা দিয়ে আপুর জন্য স্পেশাল গিফট পাঠিয়ে দিক। আপু তো মুরগির মাংস নয়, মুরগির ম্যানুফ্যাকচারিং প্রসেসের বিশ্বাসী। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। নীলুর নিচতলা আর ম্যানুফ্যাকচারিং প্রসেস শুনে মাহির আর মিরান হাসতে হাসতে একে অপরের গায়ের ওপর লুটিয়ে পড়ল। মেহরিন আর নীলুর কথা শুনে পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। মারুয়ার রাগে একদম অগ্নিশর্মা হয়ে গেল। সবারই বিদ্রুপ আর নিতে না পেরে সে চিৎকার করে উঠল, থামবি তোরা, অসভ্য সব এক একটা। তোদের রুচি একদম ড্রেনের পাইপের মতো। মুরগির পিছন নিয়ে তোরাও গবেষণা করছিস, নাকি তোরা নিজেরাই এক একটা মুরগি হয়ে গেছিস? যা, আমি খাবো না কিচ্ছু, তোদের এই পচা গন্ধের ঘরে থাকাই দায়। বলেই মারুয়া তার ওড়নাটা ঝাপটা মেরে কটকট করে পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার ভঙ্গিতেও যেন রাগের স্ফুলিঙ্গ ছুটছিল। মারুয়া বের হতেই ঘরের হাসিটা আরও 10 গুণ বেড়ে গেল। সবাই যেন পেটে খিল ধরা হাসি হাসছে। ঠিক সেই মুহূর্তে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোলো মেহনুর। সবাইকে এভাবে পাগলের মতো গড়াগড়ি দিয়ে হাসতে দেখে সে থমকে দাঁড়ালো। ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে তোকে কি ভূতে ধরলো নাকি? এভাবে পাগলের মতো হাসছস কেন সবাই? নীলু হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। কোনো মতে হাসি আটকে বলল, আপু, তোমার আদরের বোনের মারওয়ারের মুরগির মাংসে অ্যালার্জি, কিন্তু মুরগির আউটপুট নিয়ে কোনো আপত্তি নেই। ওকে যে পচানিটা দিলে সবাই মিলে আহা কলিজাটা জুড়িয়ে গেল। মেহনুর সবটা শুনে হালকা একটু হাসল। তারপর দীর্ঘশ্বাস ফেলে মাথা দুদিকে নাড়িয়ে বিড়বিড় করে বলল, আসলেই ঠিক বলে সবাই, পাগলরা আসলে সব এক এক করে আসে না, একেবারে দল বেঁধেই আসে। পার্টি অফিসের ভেতর দুপুরের তপ্ত রোদ জানলার পর্দা ভেদ করে আসলেও ভেতরের কোমট আবহাওয়াটা ঠিক রোদের জন্য নয়, বরং ফারিসের থমথমে মেজাজের কারণে। ফারিস তার ডেস্কে বসে আছে, কপালে ভাঁজ দুশ্চিন্তার রেখাগুলো স্পষ্ট। তপ্ত দুপুরেও তার শীতল চাহনি যেন পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। একপাশে কান ধরে মুরগি হয়ে বসে আছে তার রেখা রাসেল আর চুমন। তাদের অবস্থা করুন, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ঠিক তাদের সামনেই একটি চেয়ার উল্টো করে ঘুরে দুপা দুদিকে ছড়িয়ে বসে আছে ফারহান, আর পাশের সোফায় মাহির গভীর মনোযোগে ফোনের স্ক্রিনে কার রেস খেলছে, আর নুমান পাশে বসে হা করে সেই গেম দেখছে। রিফাত অবশ্য দুনিয়াদারি ভুলে সে এসবের ধারে কাছে নেই। সে এক সপ্তাহ আগে জোটানো নতুন প্রেমিকার সাথে ফোনে ফিস করে কথা বলতে ব্যস্ত। নীরবতা ভেঙে তারেক এবার একদম কাদো কাদো গলায় বলে উঠল, ছোট ভাইজান, এবারের মতো মাফ করে দেন, এমনটা আর হইব না কসম। ফারহান কটমট অগ্নির দৃষ্টিতে তাকিয়ে তাকে একটা প্রচণ্ড ধমক দিল।
তার চেহারায় তখন রাজ্যের বিরক্তি আর ফুটে উঠেছে। সে কড়া গলায় বলল, চুপ কর, জান বলবে আমার বউ। তুই কেন বলবি রে হারামি? তোর মুখের জান শব্দটা শুনলে আমার বমি আসে। তারেক আর রাসেল অসহায় মুখে তাকিয়ে রইল। ফারিস এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার দিকে একবার আগুনের মতো দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলল, তোদের কি এই জন্য আমি এখানে রাখি? কাজের বেলায় এক একটাকে ঢ্যাঁড়স আর আজের কাজে সব কটা অ্যাডভান্স। ফারিসের ধমকে মাহির ধরফর করে ফোন অফ করে পকেটে ভরল। ফারহান একটু নড়ে চড়ে বসলো আর নোমান সোজা হয়ে বসে মুখটা সিরিয়াস করার চেষ্টা করলো। রেফাত অবশ্য তখনও ফোনে মগ্ন। ফারিস এবার আঙুলের ইশারায় তারেকদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এবার ওঠ। আমার প্রিয় অকর্মার ঠেকিদের জন্য গিয়ে নাস্তা নিয়ে আয়। তারেক রাসেলরা বুঝলো ফারিস প্রচণ্ড রেগে আছে। যে মানুষটার সারাদিন একটা শব্দ খরচ করতে কসরত করে সে আজ সমানে ধমকাচ্ছে, এর মানে পরিস্থিতি বেগতিক। তারা হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফারিস এবার ফারহানদের দিকে ঘুরে তাকালো, অবজ্ঞার সুরে বলল, আর আপনারা গিয়ে ঘাস খান গে যান। তীব্র অপমানে বাকিদের মুখ চুপসে গেলেও ব্যতিক্রম শুধু ফারহান। সে আবার পাশ ফিরে সোজা হয়ে বসে বলল, মেয়ে মানুষের ঝাল আমাদের উপর কেন ঝাড়ছ ভাই? আসলে তারেক ঠিকই বলে, তোমার বিয়ে করে নেওয়া উচিত, না হলে এই মেজাজ দিন দিন আরো খিটখিটে হবে। কথাটা শেষ হতে না হতেই ফারিস গর্জে উঠল, শাট আপ ইডিয়েট, নো মোর এনি ওয়ার্ড। ফালতু কথা বলতে তোদের ব্রেইন ফাস্ট চলে, আর আসল সময় তোদের দিমাগ কোথায় থাকে রে কাঁথার দল? ফারহান মেয়েদের মতো মুখ বাঁকালো। এদিকে নীরবে গালে হাত দিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি দেখছিল মাহির আর নোমান। মাহির এবার উঠে এসে ফারিসের ডেস্কের সামনের চেয়ারে বসে আমতা আমতা করে বলল, মানে ভাই, আমাদের কি দোষ বলো? ওই তারেক রাসেলের নজর রাখতে পারিনি, তাদের খামখেয়ালিতেই এমন হয়েছে। ফারিস রাগের মাথায় টেবিলের উপর থাকা পেপার ওয়েটটা ছুঁড়ে মারল মাহিরের দিকে। মাহির ক্ষিপ্রতায় সেটা খপ করে ক্যাচ ধরে ফেলল। ফারিস শক্ত কণ্ঠে বলল, সেই দায়িত্ব কি আমি তোদেরকে দিয়েছিলাম? মাহির রোবটের মতো মাথা নাড়ল, মানে না। তারপর বলল, আমাদের দিয়েছিলে? কারেক্ট, তোদের 4 ছাগলকে দিয়েছিলাম, আর তোরা আরেক গাধাদের দায়িত্ব দিয়ে এসেছিস। নোমান এবার সাহস করে বলল, আমাদের কি দোষ ভাই? ওই টেবিলের লোক এসে সবাইকে মেরে আশরাফকে নিয়ে যাবে, সেটা কি আমরা জানতাম? ফারিস রাগে কটমট করে তাকালো। ফারহান হঠাৎ কিছু একটা ভেবে ভাবুক ভঙ্গিতে বলল, তবে ওই ডেভিলের সাথে আশরাফের কি কানেকশন থাকতে পারে? আশরাফ তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাহলে ডেভিলা তাকে কেন নেবে? প্রশ্নটা ফারিসের মাথাতেও ঘুরছে, কিন্তু সে সেটা প্রকাশ না করে কথা পাল্টে বলল, আশরাফের সমস্ত স্পাইদের লাশকে পাঠিয়েছি। ফারহান চটপট জবাব দিল। শুনে সবার ঠোঁটে এক পৈশাচিক রহস্যময় হাসি ফুটে উঠল। চোখের সামনে ভেসে উঠল কয়েকদিন আগের সেই গভীর রাতের দৃশ্য। সাথে একটা পুরনো গুদাম ঘর, আধো অন্ধকার, চারিদিকে ধুলো আর মরচে ধরা লোহার গন্ধ। সিলিং থেকে ঝুলছে একটা টিমটিম বাল্ব। সেখানে হাত পা বাঁধা অবস্থায় 7-8 জন স্পাইকে বেদম পেটাচ্ছে ফারহান। ফারিস দূরে একটা চেয়ারে বসে আছে, হাতের দামি ওয়াইন গ্লাস। তার চোয়াল শক্ত, চোখে ঘৃণা। পেছনে নোমান, মাহির আর তারেকরা পাহারায় দাঁড়িয়ে। ফারহান একটা হকস্টিক দিয়ে এক স্পাইয়ের পিঠে সজোরে আঘাত করল। ক্র্যাক করে হাড় ভাঙার শব্দ হলো। লোকটার মুখ দিয়ে রক্ত ছুঁয়ে পড়ছে, সারা শরীর কালশিটে আর রক্তে মাখামাখি। ফারহান হকস্টিকটা পাশে ফেলে দিয়ে লোকটার কণ্ঠনালীতে পা দিয়ে চেপে ধরল। দাঁত কিরমির করে বলল, বল মাদারচোদ, আশরাফ কোথায়? লোকটা ঘুমাচ্ছে, কিন্তু কথা বলার শক্তি নেই। বাকিরা পাশে আধমরা হয়ে পড়ে আছে। লোকটি মুখ খুলছে না দেখে মাহির আর নোমানের চোখে তখন আগুনের ফুলকি। তারা দুজন দুটো লোহার রড নিয়ে এগিয়ে গেল। ফারহান একটু পিছু হটতেই তারা ধুমধাম পেটাতেই শুরু করলো। মারতে মারতে নোমান গালি দিয়ে বলল, বল কুত্তার বাচ্চা, নইলে তোদের হাড় মাংস আলাদা করে দিব। ফারহান সাইডে থুতু ফেলার মতো করে বলল, ছে, তোদের মতো চুনোপুটি মেরে হাত গন্ধ করছি, শুধু কান টানলে মাথা আসে সেই জন্য। তাই ভালোই ভালোই বলে ফেল আশরাফ কোথায়, না হলে তোদের যা হাল করবো তাতে নিজেরাই নিজেদের দশা দেখে মরার জন্য মিনতি করবি, স্কাউন্ড্রেল। ফারিস নির্বিকারভাবে ওয়াইনের প্যাক নিচ্ছিল, সেই দিকে তাকিয়ে এতক্ষণ। এবার সে ধীরে ধীরে উঠে লোকটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। বসে এক হাত বাড়িয়ে দিল।
হাত বাড়িয়ে দিতেই তারেক একটা ধারালো চাকু এনে তার হাতে দিল। চাকুর ফলাটা বাল্বের আলোয় ঝিকঝিক করে উঠল। ফারিস চাকুর ডগা দিয়ে লোকটার দাড়ি স্লাইড করতে করতে ঠান্ডা স্বরে বলল, কি ভাবছিস? তুই না বললে তাকে পাওয়া যাবে না? আশরাফ পাতালে থাকলেও সেখান থেকে টেনে বের করে আনবো, কারণ খানরা তাদের শিকার এত সহজে ছাড়ে না। দেখতে চাস আশরাফ কোথায়? লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ সে তো মুখ খুলেনি। তাহলে আশরাফের খবর খানরা জানবে কিভাবে? তা দেখে ফারিস বাঁকা হাসি দিল। সাথে সে হয়তো লোকটির মনের ভাব বুঝলো, তাই তখনই ফারিসের ইশারায় রিফাত ল্যাপটপ নিয়ে এলো। একটি সিসিটিভি ফুটেজ সামনে ধরলো। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে কালো হুডি পরা একজন দ্রুত পালাচ্ছে, আর তার ঠিক পেছনে আর সামনে একই রঙের পোশাক পরা ছায়ার মতো কিছু লোক তাকে তাড়া করছে। ফারিস উঠে দাঁড়িয়ে পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে বলল,